শুনতেই হবে মালা, আমার সমস্ত কথা তোকে শুনতেই হবে। না শুনবো না, আমি তোর আর একটা কথাও শুনবো না। আসলে তোর এই তোর কথা মত চলে আমি অনেক অনেক ছেলে সর্বনাশ করছি, কিন্তু কিন্তু আর নয় দাদা। আমি বলছি ওই প্রশান্তকে তোকে বিয়ে করতেই হবে। না দাদা, প্রশান্তকে নয়, কারণ আমি কোনদিন প্রশান্তকে ভালোই বাসতে পারিনি। আমি যা করেছি সব তোর কথা মতো করেছি। আসলে আমি রাজাকে ভালোবাসি, আর আমি রাজাকেই বিয়ে করবো। আরে তুই আমার কথা শুনবি না? আমি তোর দাদা। দাদা? হ্যাঁ। তোকে আবার দাদা বলে ডাকতে ঘৃণা করে। একদম চিৎকার করবি না। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, যে দাদা তার নিজের বোনের যৌবন বিক্রি করার টাকায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, সেই দাদাকে কি করা উচিত? কি করা উচিত? আরে তুই যদি আমার নিজের মায়ের পেটের দাদা না হতিস, তাহলে আমার পায়ের জুতোটা খুলে তোর গালে টাস টাস করে বসিয়ে দাও। তুই কোনো দিন কারো দাদা হতে পারিস না। তুই দাদা নামের কলঙ্ক। আজকের পর থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আমি চললাম। কোথায় যাচ্ছিস? রাজার কাছে? হ্যাঁ, রাজার কাছে। রাজা যখন জানতে পারবে এর আগে বহু ছেলের সঙ্গে তোর সম্পর্ক ছিল, সবার সঙ্গে তুই প্রেম প্রেম খেলা খেলেছিলিস, আসলে তুই একটা নষ্টা চরিত্রের মেয়ে ছেলে, তখন তখন ওই রাজা তোর সঙ্গে সংসার করবে। তবু আমি রাজার কাছে ফিরে যাবো। তোর মতো দাদার কাছে টাকার থেকে রাজার কাছে ফিরে যাওয়া অনেক ভালো। বলবো রাজাকে কি আমি সব বলবো। বলবো রাজা, আমার মতো নোংরা চরিত্রের মেয়েকে তুমি তোমার পায়ের তলায় দাও দাও। রাজা, কখন যে নিজের মনের অজান্তে তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে করতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রাজা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমাকে ফিরিয়ে দিও না। রাজা রাজা তোকে লাঠি মেরে ঘর থেকে বের করে দেবে, তখন তখন কি করবি? গঙ্গায় ছাপ দেবো, নয়তো রেল লাইন পাতা আছে, আত্মহত্যা করে মরে যাবো। তবু আমি কোনোদিন তোর মতো দাদার কাছে ফিরে আসবো না। আমি চললাম। তোরে শয়তানি, এত সহজে তোকে ছেড়ে দেবো না রে, এত সহজে আমার বাড়া ভাতে ছাই তোকে দিতে দেবো না। এই, আমি রমণী পাল, আমি একটা ক্রিটিক্যাল মাছ। তুই যদি আমার একটা সারা ডিম পড়া হাঁস, আর এত সহজে তোকে আমি ছেড়ে দেবো? আজ থেকে তোর বাড়ির মধ্যে আটকে রাখলাম, ওট বলবো উঠবি, বস বললে বসবি। আমাকে মারবি, আমাকে তোকে আমি জানে মেরে দেবো রে শুয়োরের বাচ্চা। আরে দেখিছে তাকে মারে রে আমি বাচ্চা, নিজের বোনকে নিয়ে টাকার কাছে বিক্রি করি, বোনকে নিয়ে ব্যবসা করি। ওই রাজা থেকে যে টাকাটা নিয়েছিলি ওই টাকাটা এক্ষুনি চাই। ও আমি ঠিক টাইমে দিয়ে দেবো। আমি যদি বল 2 মাসের মধ্যে দিয়ে দেবো। 2 দিনের মধ্যে দিয়ে দেবো ভাই। 2 দিন বাদে আমি আবার ফিরে আসবো। যদি টাকাটা না পাই তোকে আমি জড়াই পারলে দেবো হারামির বাচ্চা। আর একটা কথা ভালো করে শুনে রাখ, আজ আমি তোর বোন মালাকে আমার সাথে নিয়ে যাচ্ছে। আরে বোন, হ্যাঁ আমি বেশি থেকে সব কথা শুনেছি। আমি তোর সাথে রাজার ভালোবাসার ঘর বেঁধে দেবো। আরে বোন, প্রথম দিন বাড়িতে এলি, চা খা, জল খা, মিষ্টি খা, তারা দুম করে কেলিয়ে নিয়ে পালিয়ে গেল। বাচ্চা, তোকে আমি ছাড়বো না রে। তোর নকল বন্ধার আমি এমন ক্ষতি করে দেবো যাতে চিন্তা করতে পারবি না। তুই কেউ তার লেগে পা দিচ্ছিস রে শালা। সবল তোকে খেতেই হবে রে, সবল তোকে খেতেই হবে। প্রশান্ত অর্জুন এসে মালাকে তুলে নিয়ে চলে গেল। ভাই কি বলছি? আর আমার বোনের নকল পণ্যের চাল, ও কিছুদিন মালার সঙ্গে তোমার বিয়েটা হতে দেবে না, তাই এই খেলাটাও খেললো। হতে পারে না, আল্লাহকে পেতে গেলে সমস্ত সম্পত্তিটা আমাদের হাতের মধ্যে পেতেই হবে। তারপর ওই নকল পণ্যকে আমি লাঠি মেরে ঘর থেকে বের করে দেবো। ঠিক বলছো দাদা, ঠিক বলছো। যেমন করে হোক কালকের মধ্যে চন্দ্রশেখরকে সরিয়ে ফেলতেই হবে। কাছে এসো, বুঝতে পেরেছো? না 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 না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি চাই তোমাদের কারখানা জয়েন করো। তারপর বাবার সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। তারপর আমাদের বিয়ে। আমি চাই তুমি সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচো অর্জুন। জানো না, জীবনে কোনোদিন তো কিছু পাইনি, একটা হাল ভাঙা পাল ছেড়ে নৌকার মতো জীবনের উত্তাল সমুদ্রের মধ্যেই শুধু ভেসে বেরিয়েছি। তারপর পেয়েছি তোমাকে একটা আশ্রয়। আমি তোমাকে কোনোদিনও হারাতে চাই না অর্জুন। হ্যাঁ,
একটা পটে একটা ছবি কোনোদিনও তাকে ভগবান বলে মনে করে না। আমাদের বিশ্বাস তাকে ভগবান বানায়। কিন্তু পর্ণা, আমি তো কোনো পথে আঁকা ছবি নেই। আমি তাকে রক্তে মাংসে গড়া মানুষ, যার দুটো দিক আছে, একটা ভালো একটা মন্দ। আর যাকে তোমার আপন বলে মনে হচ্ছে, দুদিন বাদে তাকে তো তুমি পর করেও দিতে পারো। থাকবে, তুমি চিরকাল আমার হয়ে থাকবে। কিন্তু পর্ণা, তোমার বাবা কি কোনোদিন আমার মতো একটা ছেলেকে তার জামাই হিসেবে মেনে নেবে? যার কোনো অতীত নেই, বর্তমান নেই, ভবিষ্যৎ নেই, এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার কোনো অধিকার নেই, নামের পেছনে কোনো পদবি নেই, এই সমাজের বুকে সে একটা জারজ। জন্ম হোক যথা কথা, কর্ম হোক ভালো। কাকা বাবু, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নয়। এই আমরা সমগ্র মানব জাতি জন্মাবার সময় কেউ ধর্ম পদবি নিয়ে জন্মগ্রহণ করি না। স্বয়ং ঈশ্বর আমাদের এক করে পৃথিবীতে পাঠিয়েছে, অথচ আমরা কেউ বলি হিন্দু, কেউ বলি মুসলিম, কেউ বলি জৈন, কেউ বলি খ্রিস্টান। আর এই নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে মরি, অথচ আমরা একবার ভেবে দেখি না সবার শরীরে বইছে একই লাল রক্ত। আপনি পর্ণা আমাকে সব বলেছে বাবা, আর আমিও বলছি পর্ণাকে তুমি বিয়ে করো, সুখী হবে। ভগবান আমার কাছ থেকে আমার মেয়ে পর্ণাকে কেড়ে নিয়ে তোমাদের দুজনকে আবার পাঠিয়ে দিয়েছে। কাকা বাবু, আপনি সবকিছু শোনার পরেও এই কথা বলছেন? হ্যাঁ বলছি, আর এও বলছি নিজের মনকে তুমি ছোট করো না বাবা। মনে করো না আজ থেকে আমি তোমার বাবা। বাবা পারবে না বাবা এই বুড়ো বাবাটার ছেলে হয়ে বাকি জীবনটা পাশে পাশে থাকতে? পারবো বাবা, পারবো। তাহলে আজকে থেকে আপনিও মনে করুন না আমি না হয় আপনার আরেক ছেলে। থাকো বাবা, থাকো, তুমি পাশে পাশে থাকো। তাহলে যে পটনা মায়ের বিপদ, ঘরে বাইরে চতুর্দিকে শুধু আমার শত্রু শত্রু আর শত্রু। আমি যতদিন আপনাদের পাশে আছি আপনাদের কোনো ক্ষতি হতে আমি দেবো না। বড় নিশ্চিন্ত হলাম বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি, সামনের মাসে তোমাদের বিয়ে দেব। আচ্ছা তোমরা গল্প করো, আমি আসছি। ব্যাস, তাহলে কোনো চিন্তা নেই। কি ভাবছো অর্জুন? মানে আমি ভাবছিলাম আমি কোনো স্বপ্ন টপ্ন দেখছি না তো। স্বপ্ন? না মানে ওই রাজত্ব আর রাজকন্যা দুটো একসাথে। বাবা, তোমার মতো একটা মেয়েকে আমি আমার বউ হিসেবে পাবো, এটা আমি স্বপ্নেই ভাবতে পারি। তাহলে আসো, একটু জড়িয়ে ধরি। তারপর অর্জুন জানাজানা চন্দ্রশেখর বাবুকে তুলে নিয়ে গেল। কি বলছো বাবু, তুমি কি চিন্তা করে তোরা নিয়ে গেল? না, কালো কাপড়ে মুখ ঢাকা ছিল, তবে সুন্দরীতে কোনো বড়, তবে চেহারা দেখে মনে হয় ম্যানেজার রমণী পাল। হে ভগবান, এখন আমি কি করি? না, আমি বরঞ্চ থানায় যাই। না, থানায় যাবো। থানায় গেলে বাবার অনেক বড় বিপদ হতে পারে। আমাদের অন্য কিছু ভাবতে হবে। অর্জুন, আমার জীবনে ভয় করছে। ভয় পেও না পড়না, আমি বাবাকে উদ্ধার করেই ছাড়বো। এখন এসো আমার সাথে। তুমি সত্যি বলছো বিদ্যুৎ? হ্যাঁ রিমি, আমি সত্যি বলছি। আমি তোমার সমস্ত কথাই মাকে বলি, কিন্তু মা। কি হলো? চুপ করে গেলে কেন বলো? ও বুঝেছি, এই বিয়েতে তোমার মায়ের মত নেই, তাই না? আমি জানতাম বিদ্যুৎ, আমার মতো গরিব ঘরের মেয়েকে তোমার মা কোনোদিনই তার একমাত্র পুত্রবধূ বলে মেনে নেবেন না। কি করবো বলো রিমি? এই পৃথিবীতে মা ছাড়া তো আমার আর কেউ নেই, তাই মায়ের মনে কষ্ট দিয়ে তো আমি তোমাকে বিয়ে করতে পারি না। এতদিন ধরে এই সম্পর্কটা রাখার কোনো দরকার ছিল না বিদ্যুৎ। আমি তো তোমার কাছে এগিয়ে যাইনি বলো, তুমি তো প্রথম আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলে। কিন্তু তখন তো আমি বুঝতে পারিনি যে আমার মা আমাকে মেনে নেবেন না, তাই না? আমার সঙ্গে প্রেম করার আগে তোমার মায়ের পারমিশনটা নেওয়া তোমার উচিত ছিল। তুমি আমার একটা কথা শোনো। আমাদের যে সব কথা শেষ হয়ে গেল বিদ্যুৎ, আর কোনো কথা তো শোনার নেই আমার। ভুলটা আমি করেছিলাম, আমি ভুলে গিয়েছিলাম যে আমার মতো মেয়েদের স্বপ্ন দেখতে নেই। না রিমি, না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তার হয় না বিদ্যুৎ, আমি চাই না তোমার মায়ের মনে কষ্ট দিয়ে তুমি আমাকে বিয়ে করো। তোমার মাকে কাঁদিয়ে যে আমি কোনোদিন সুখী হতে পারবো না, তাই বলছি তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। কিন্তু মা যে আমাকে একা ফিরে যেতে বারণ করেছে। মানে মা বলেছে আমার আর এই সংসারে একা ভালো লাগছে না, আমার আর কদিন, তাই মারা যাওয়ার আগে তুই যাকে ভালোবাসিস তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আয় বাবা। তার মানে বিয়েতে কোনো আপত্তি নেই, মা তোমাকে মেনে নিয়েছে।
চন্দ্র সূর্যের মতো সত্যি রিমি। তাহলে এত অভিনয়, তোমার সঙ্গে অভিনয় করছিলাম। আর হ্যাঁ, আজই তোমার মাকে আমাদের ব্যাপারটা জানাবো। খুব তাড়াতাড়ি তোমার সিঁথিতে সিঁদুর দিয়ে আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যাবো। কিন্তু স্যার, আমরা যে গরিব, আমার দিদির বিয়েতে যে বর বলতে কিছুই দিতে পারবো না। পণ নেওয়া বা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। একজন আইনের রক্ষক হয়ে আমি এই কাজটা কি করে করি বলো তো? আর একটা অনুরোধ করবো, আমার এই অনুরোধটা রাখবেন। আপনি শুধু আমাকে কথা দিন। বেশ, বলো কি কথা? এতগুলো বছর ধরে আমার দিদি শুধু কষ্টই করে এসেছে। আমি এমনই একটা হতভাগ্য ভাই, আমার দিদির স্বাদ আহ্লাদ আমি কোনোদিন পূরণ করতে পারিনি স্যার। আপনি শুধু আমাকে কথা দিন, আমার দিদিকে আপনি সুখী করবেন। আমি তোমাকে কথা দিলাম রাজা, তোমার দিদির কোনো কষ্টই আমি হতে দেবো না। আমি তোদেরকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না। কাঁদিস না, কাঁদিস না দিদি, কাঁদিস না। মেয়েদের শ্বশুর বাড়ি হলো তার আসল বাড়ি। দেখবি দেখবি, তুই না অনেক সুখী হবি রে দিদি, অনেক সুখী হবি, অনেক সুখী হবি। না 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 না, যাই মাকে গিয়ে বলে আমি তোদের বিয়ের ব্যবস্থা করি। চলো রিমি, এবার তোমার আমার ব্যাপারটা তোমার মাকে জানিয়ে আসি। চলো। তাই চল। যা দিদি যা। সেখান থেকে যেমন করে পারি আমার দিদির বিয়ের জন্য আমাকে টাকা জোগাড় করতেই হবে। তারপর আমার দিদির বিয়ে আমি ঘরটা করে দেব। আরে একটা নয়, একটা নয়, আমি আজকে একসাথে দুটা বিয়ে দেব। বাজি পড়বে, সানাই বাজবে, জোড়া বিয়ে হবে। আয় রে মালা, আয় আয়। লজ্জা পাচ্ছিস কেন মালা? কি মালা, তুমি কেন সে বাড়িতে আর কি ক্ষতি করতে চাও আমার? রাজা, আমি মানছি আমার ভুল হয়ে গেছে। রাজা, আমার ভুল হয়ে গেছে। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও রাজা, ক্ষমা করে দাও। মনের সঙ্গে যুদ্ধ করে দেখলাম আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা তোমার আবার কোন নতুন নাটক? নাটক নয় রাজা, নাটক নয়। ওই বাড়ি থেকে আমি জানতে পেরেছি মালা অবনীপালের চক্রান্তের শিকার। অবনীপালকে আটকে রেখে দিত। অবনীপাল কোনোদিনই চায় না যে মালা তোকে বিয়ে করুক। এসব তুমি কি বলছো কি দাদা? শুধু ওর হাত থেকে বাঁচাবার জন্যই মালা তোকে অপমান করে সেদিনকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ভুলে যাস না, মানুষ মাত্রই ভুল হয়, আবার মানুষই তার সংশোধন করে। রাজা, ও তোকে নিয়ে একটা ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন তুই মিথ্যে হতে দিস না রাজা। স্বপ্ন? আমি তো ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম দাদা। সেই স্বপ্নটা ও আজ আমার দুঃস্বপ্নে পরিণত করে দিয়ে এত অল্পতে ভেঙে পড়লে চলবে না রাজা। দাদা, সংসারের সমুদ্রে শক্ত হাতে হাল ধরতে হবে। মনে রাখিস, প্রতিটা রাত্রের পরেই কিন্তু একটা দিন আসে। সময় প্রতিটা মানুষের সবসময় এক যায় না। রাজা, আজ যদি তুমি আমাকে গ্রহণ না করো তাহলে আমার তোমার টাকার জন্য আপনার বিক্রিয়া করে দিতে পারে। মালা, ওই বাড়িতে ফিরে যাওয়ার চেয়ে আমার আত্মহত্যা করে মরে যাওয়া অনেক অনেক ভালো রাজা। না রাজা না, তুই তো ভালোবাসাকে হারিয়ে যেতে দিস না। আমি চাই মালা আজকে থেকে এই বাড়িতেই থাকুক। দেবো না, দেবো না দাদা, মালাকে আমি হারিয়ে যেতে দেবো না। রাজা। ওকে যে আমি আমার গলার মালা করে সারা জীবন আমার কাছে রেখে দেবো। রাজা। তবে হ্যাঁ, আমি তোমার দাদাকে ছাড়বো না। ওই ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দে। দাদা, ওই টাকাটা আমি ওর কাছ থেকে উদ্ধার করেই ছাড়বো। এইবার তোলা তোদের ঝগড়াটা মিটিয়ে নে। আজ আমি আসি। দাদা, দাদা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি যেন সারাটা জীবন আপনার মতো দাদার পণ হয়ে বেঁচে থাকতে পারি। আজ যদি আমি আপনাকে একটা প্রণাম না করতে পারি দাদা, তাহলে যে আমার বাকি জীবনটা বৃথা হয়ে যাবে দাদা, বৃথা। কারণ আপনি যে কলেজের অর্জুন। তাই এই বোনটাকে একটা প্রণাম করতে দিন দাদা, প্রণাম। আমি আশীর্বাদ করি তোমরা সুখী হও। এইবার আমাকে অনুমতি দাও। মালা, কাছে এসো। তোমাকে নিয়ে শুরু করবো এক নতুন জীবন। রাজা, বেশি বললি যখন বললি তুমি আমার আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা, ভালোবাসা, ভালোবাসা, আশা, ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আর কিছুক্ষণের মধ্যে
কিছুতে সমস্ত সম্পত্তি তোমার নামে হয়ে যাবে প্রশান্ত। এবার এই নাটকের আমি জবনিতে টানবো, আর তোমার কাকাকে মেরে এই ভালো করে কোনো একটা জায়গায় আমি কুপতে রেখে দেবো। আমার কিন্তু ভীষণ ভয় করছে দাদা, যদি কোনো কারণে ওই নম্বর ফোনে জানতে পেরে যায়। জানতে পারবে না, তোমার কাকা এখানে এসে তার কোনো প্রমাণ নেই। আমরা এটা প্রমাণ করে দেবো তোমার কাকা তোমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে তীর্থে চলে গেছে। ওটা আমরা প্রমাণ করে দেবো। ওই নকল পণ্যার যে সম্পত্তি লোভে বাড়িতে ছিল, আসল পণ্যা অনেকদিন আগে মারা গেছে, আর সেই সুখে তোমার কাকা তীর্থে চলে গেছে। কেন বুঝতে পারছো না? ওই পণ্যার সাথে অর্জুনের ভালোবাসা, ওরা দুজনে যদি এখানে চলে আসে, দুটোই মরবে। তোকে মেরে ভাঙা ঘরের কোনো একটা জায়গায় আমি কুপতে রেখে দেবো। তুমি এত চিন্তা করছো কেন? বস তো রয়েছে। বলে একদম ঠিক বলেছিস। সব ওই শুয়োরের বাচ্চা চন্দ্রশেখরকে ধরে নিয়ে আয়। ঠিক আছে বস, আমি এক্ষুনি যাচ্ছি। তাহলে তোমার নামে সমস্ত সম্পত্তি হয়ে যাবে প্রশান্ত। তারপর তোমাকে মেরে এই সমস্ত সম্পত্তির মালিক আমি হব। এই তো স্যার চলে এসছে। স্যার নমস্কার। নমস্কার। এগুলো স্যারের হাতটা খুলে দে, স্যারের কষ্ট হচ্ছে। এক্ষুনি খুলে দিচ্ছি বস, এক্ষুনি খুলে দিচ্ছি। রাস্তায় থেকে আমাকে তুলে আনার কারণ কি প্রশান্ত? কারণটা তো স্যার আমিও বুঝতে পারছি না। আপনার নিজের ভাইপো থাকতে আপনি পরকে আপনার কারখানার মালিক করে দিচ্ছেন মানে? কাকা আমরা জানতে পেরে গেছি পণ্যা নয়। প্রথমে আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি তোমাকে কিছু বলিনি। মাত্র 15 বছরে দিদির চেহারার এত পরিবর্তন হলো কি করে? তুমি ঠিকই শুনেছো, পণ্ডা সরকার নয়। তা কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো। আমি চাই তুমি তোমার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও। আমার সম্পত্তির একটা কানা করে আমি তোকে দেবো না। এই জন্য ঘাট ধাক্কা দিয়ে আমার বার করে দেবো। ওই তো আপনাকে করতেই হবে স্যার। এই দেখুন আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি, একটা সই করে দিন। ওটা কি? এর মধ্যে লেখা আছে আপনার স্থাবর সমস্ত কিছু আপনি আপনার ভাইপো প্রশান্তর নামে লিখে দিচ্ছেন। অর্থাৎ আপনার টাকা পয়সা গয়না গাঠি আপনার যা যা আছে, আজ থেকে তার মালিক হচ্ছে আপনার ভাইপো প্রশান্ত। একটা সই করে দিন। আমি সই করবো না। কেন গন্ডগোল করছো কাকা? সইটা করে দাও না। আমি কথা দিচ্ছি তুমি যতদিন বাঁচবে তোমার কোনো কষ্ট হতে আমি দেবো না। কিন্তু ওই নকল পণ্যকে আমি এ বাড়ি থেকে তাড়াবই। একটা কথা কান খুলে শুনে রাখো স্কাউন্ড্রেল, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতো এই কাগজ আমি সই করবো না। সইটা করে দিন না স্যার প্লিজ। আমি তোমার যে সই করবো না, সইটা করে দিন না স্যার। প্রশান্ত, তোর সামনে আমাকে চড় বালুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? বাহ বাহ বাহ। সইটা দিলেই তো সব সমস্যা সমাধান হয়ে যায় কাকা। আমি তো বলছি সই করবো না। তোর বাপ করবে রে শুয়োরের বাচ্চা। এই দিয়ে সই কর বলছি। সই কর, সই কর। কি করছো তুই? পুরোটা কেসে যাবে। বলুন মারতে মারতে সারা কাজ মেরে দেবো। সই কর শালা। এই কাকা সই কর। প্রশান্ত, স্যার কোথায়? স্যার কোথায়? সাপটারে খুঁজে পাইলাম। আইলাই তো আরে সাপটারে খুঁজে বের করো, ওর 20টা বাচ্চা আমি মোটা টাকা কামাবো। তুমি আমার কি আমার মারা তো মারা তোমার মতো এরকম একটা মেয়ের ওই রকম একটা বুড়ো স্বামী দেখেছো? তোমার দেখা এরা কেমন হিংসা করতেছে। বলো তোমরা কি জানো এইটা হইল কি আমার 8 নম্বর। 8 নম্বর? বলো কি, লোকে 1 নম্বর নিয়ে পাগল হয়ে যাচ্ছে, আর ও তোমার 8 নম্বর। তোমার জোর আছে চাচা, ওই রকম বুড়ো বয়সে এইরকম একটা যুবতী বউ রেখেছো। ওরা কারা? ওরা কে কেউ যাবে? হ্যাঁ ঠিক কেলা আচ্ছা বলছে ওইখানে যে বুড়াটা দাঁড়িয়ে আছে, ওই বুড়াটা কেলা। তোদের কি দরকার? ওরা করে এখান থেকে যাও। হ্যাঁ বুড়া তুমি কেলা? তোমরা আমাকে বাঁচাও বাবা, হ্যাঁ। এরা আমাকে মেরে ফেলবে। আরে বাবা বেরিয়ে যান, এইখানে যারা ভালো ভালো সাপ আছে, চলো চলো আমরা এখান থেকে পালাই যাই। আরে ব্যাপারটা দেখো আরে চলো কইতেছি, চলো চলো কইতেছি, আর দেখতে হইব না, চলো বেরিয়ে যান। বাবা। পর্ণা, হ্যাঁ বাবা আমি। ওরা যা বলছে তাই করে দাও, অর্জুনের আমি চলে এসেছি। ঠিক আছে মা, ঠিক আছে। এই ওরা কে এখান থেকে যাবে? আরে বাবু চলে যাচ্ছে কেন? যাবো বাবু যাবো, বলছিলাম এই পুরো মানুষটাকে মেরে তোমার দিকে লাও, আমি ছেড়ে দিন না। হ্যাঁ ছেড়ে দিতে পারি যদি ওই কাগজে একটা সই করে দেয়। ও এটা আমার কোনো ব্যাপার হলো নাকি? আমার স্বেচ্ছা আগো বলো। তোমার জাদু দিয়ে ওদের একটু বশ করে দাও তো।
এই বলছি তোরা জাদু জানিস নাকি? আরে জাদু জানি কি করতেছে গো? আমি হইলাম গিয়া এই গ্রামে সবচেয়ে বড় কোনে। আমার যদি কাজটা করে দিতে পারিস না আমি মোটা বকশিস দেবো রে, মোটা বকশিস। ও দিদি যান, তাহলে শুরু করি। গিলি 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 কাছমছা কি হয় অন্ধ মেরা যতই বারে রাজকা কি হয় অন্ধ মেরা যতই বারে কুশলা মারা বিবি রাজকা সমাধানে খুব সাবধান নজর যখন তোরা কি ভেবেছিলি যে আমরা তোদেরকে খুঁজে বের করতে পারবো না? এই ভাগা ভাগে ঠিকানা তাদেরকে দিল কেন? আমি ফোন করে অর্জুন তাকে সব কথা বলে দিয়েছি। ও ভালো করেছে, এবার গুলি খা হারাম যাবা। ভালো চেষ্টা করে এখানে পালিয়ে যাবো। চুপ, একদম কথা বলবি না, গুলি করে মাথার খুলি ফুটিয়ে দেবো। আমার তোরা কিছু করতে পারবি না। আমি পালাবো আর পালানোর আগে খবর দেওয়া হয়েছে পরিবার পড়াকে তুই ছেড়ে দে। চুপ, তুই একদিন আমার বোনকে নিয়ে চলে গেছিলিস, আজ আমি তোর পর্দাকে নিয়ে চলে যাচ্ছি রে। তুই এবার কিচ্ছু করতে পারবি না রে। বাচ্চা, আজ আমি তোকে এইখানেই জানে মেরে দেবো রে শুয়োরের বাচ্চা। হারামির বাচ্চা। তুমি কি করলে অর্জুন? শত্রু শেষ করলাম। খবরটা পেয়ে আমি চলে এলাম। এই কি খুন? কে খুন করলো? আমি খুন করেছি, আমাকে অ্যারেস্ট করুন অফিসার। না অফিসার, খুনটা আমি করেছি, আপনি আমাকেই অ্যারেস্ট করুন। কোথায় খুন হয়েছে? কি খুন হয়েছে? আমি তো কিছু জানি না। অবনী পাল তো ভাঙা বাড়ি চাপা পড়ে মারা গেছে। আজকে যুগে তোমার মতো অর্জুনের যে খুব দরকার, যে অর্জুন একজন মৃত্যু পথযাত্রীকে রক্ত দিয়ে বাঁচায়, যে অর্জুন অন্যায়ের প্রতিবাদ করে, যে অর্জুন সবাইকে আপন করে নিয়ে তাদের দুঃখ দূর করে। তোমাকে বাঁচতে হবে অর্জুন, তুমি হবে কলিযুগের অর্জুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চন্দ্রবাবু, আপনি আমার সঙ্গে থানায় দেখা